ঠিক বিয়েই করে ফেলবে। তোর গুরুর পা ধুয়ে পানি খাইয়ে মানুষ হতে পারবি। ভেবেছিলাম থাকবো, কিন্তু কপাল দোষে আপনাদের কাছে আসতে হলো। আমি কয়েকটা জায়গায় যোগাযোগ করেছি, বেশ কিছু প্রতিশ্রুতিও পেয়েছি। আর লাখ 2 টাকার ব্যবস্থা হলেই কুসুমকে বিদেশে পাঠাতে পারবো। সবাই কবরীকে চেনে, সেই ভুবন ভোলানো হাসি, সেই মিষ্টি মেয়ে খেতাব। বাংলা চলচ্চিত্রের রোম্যান্টিকতার সমার্থক শব্দ তিনি। কিন্তু যদি বলি তার সবচেয়ে গভীর, সবচেয়ে শক্তিশালী কাজগুলো আসলে ক্যামেরার সামনে নয়, ঘটেছিল ক্যামেরার পেছনে। আপনারা হয়তো তাকে নায়িকা হিসেবে দেখেছেন, কিন্তু কজন দেখেছেন সেই আর্কিটেক্ট বা স্থপতিকে, যিনি ফ্রেমের প্রতিটি কোণ, আলোর প্রতিটি রেখা এবং আবেগের প্রতিটি স্তর নিজের হাতে বুনতেন? আজ আমরা ভেঙে দেব আপনাদের এতদিনের চেনা ধারণা। আজ আমরা খুঁজে বের করব সেই কবরীকে, যার গল্প কেবল গ্ল্যামারের সীমাবদ্ধ নয়। আজ উন্মোচিত হবে তার পরিচালনার অদৃশ্য জাদুকরী প্রতিভা। 1964 সালে সুতরাং দিয়ে যাত্রা শুরু। তারপর দশকের পর দশক ধরে তিনি শাসন করেছেন ঢালিউড। কিন্তু এই বিপুল সাফল্যের ভিড়েও তার শিল্পীসত্তা অতৃপ্ত ছিল। তিনি কেবল অন্যের হাতের পুতুল হতে চাননি, তিনি হতে চেয়েছিলেন গল্পের কথক। তার আত্মজীবনী স্মৃতিটুকু থাক পড়লে বোঝা যায় তিনি কেবল সংলাপ মুখস্থ করা অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন পর্যবেক্ষক। সেটে বসে তিনি পরিচালকদের কাজ দেখতেন, লাইটিং, ক্যামেরা অ্যাঙ্গেল, এডিটিং সব কিছু তিনি শুষে নিতেন স্পঞ্জের মতো। তার মনের ভেতর তখন তৈরি হচ্ছিল এক পরিচালক সত্তা। তিনি বুঝতে পেরেছিলেন একজন নারীর গল্প একজন নারীর দৃষ্টিভঙ্গি থেকে বলার জন্য তাকেই হাল ধরতে হবে। এই বোধ থেকেই 2006 সালে তিনি বসলেন পরিচালকের চেয়ারে। 2006 সাল মুক্তি পেল কবরী পরিচালিত প্রথম ছবি আয়না। দর্শক হয়তো আশা করেছিল আরেকটি মিষ্টি প্রেমের ছবি, কিন্তু কবরী দেখালেন এক রূঢ় বাস্তবতা, অ্যাসিড সন্ত্রাস, যা সেই সময়ের এক জ্বলন্ত সমস্যা ছিল। এখানে আমরা দেখি কবরীর ভিজুয়াল জিনিয়াস। লক্ষ্য করুন সিনেমার কালার টোন। তিনি গ্ল্যামারাস রঙের বদলে বেছে নিয়েছিলেন কিছুটা ধূসর, কিছুটা নীলচে আভা, যা অ্যাসিড দগ্ধ জীবনের বিষণ্ণতাকে ফুটিয়ে তোলে। একজন নবাগত পরিচালক হিসেবে এই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করা ছিল সাহসের ব্যাপার। তিনি বাণিজ্যিক উপাদানের সাথে আপোষ করেননি, তিনি চেয়েছিলেন সমাজের আয়নায় নিজেদের কুৎসিত রূপটা দেখাতে। আয়না কেবল সিনেমা ছিল না, এটি ছিল কবরীর সামাজিক দায়বদ্ধতার এক শৈল্পিক দলিল। একজন ভালো অভিনেতা কি সবসময় ভালো পরিচালক হতে পারেন? সবসময় না হলেও কবরীর ক্ষেত্রে এটি ছিল তার সবচেয়ে বড় শক্তি। তিনি জানতেন একজন শিল্পীর মনস্তত্ত্ব। ঋত্বিক ঘটক বা জহির রায়হানের মতো কিংবদন্তিদের সাথে কাজ করার অভিজ্ঞতা তিনি কাজে লাগিয়েছিলেন নিজের পরিচালনায়। তিনি অভিনেতাদের ওপর চাপিয়ে দিতেন না, বরং চরিত্রটা তাদের ভেতর থেকে বের করে আনতেন। তুমি জানো না তুমি সুখী হও। এই ব্যাগে যে টাকা আছে তুমি শিওর হলে কি করে? এরকম ব্যাগ তো টাকাওয়ালা মাইসুকই থাকে। আমাকে তুমি ভুলে যাও না, না, থাক, ওটা খুলতে হবে না। ওটার উপর তোমার আমার কারো কোনো অধিকার নেই। তিনি জানতেন কখন গলার স্বর নিচু করতে হবে, কখন চোখের পলক ফেলতে হবে। তার পরিচালিত সিনেমায় অভিনয় শিল্পীদের পারফরমেন্স লক্ষ্য করলে দেখবেন সেখানে অতি নাটকীয়তা নেই, আছে এক ধরনের সুবিন্যস্ত নীরবতা, যা তিনি নিজে ধারণ করতেন। তিনি ছিলেন দি অ্যাক্টার্স ডিরেক্টর। পরিচালক কবরীর আরেকটি অদেখা প্রতিভা হল তার ফিমেল গেজ বা নারী দৃষ্টিভঙ্গি। পুরুষ পরিচালকরা যখন নারীকে দেখাতেন ভিকটিম বা গ্ল্যামার হিসেবে, কবরী তখন নারীকে দেখিয়েছেন সার্ভাইভার বা লড়াকু হিসেবে। রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ এবং সাংসদ হিসেবে দায়িত্ব পালন তাকে মাটির কাছাকাছি নিয়ে গিয়েছিল। তিনি প্রান্তিক মানুষের দুঃখ কষ্ট খুব কাছ থেকে দেখেছিলেন। তার গল্প বলার ধরনে তাই উঠে এসেছে সাধারণ মানুষের জীবনযুদ্ধ, যা আমরা তার অসমাপ্ত কাজগুলোতেও দেখতে পাই। ব্যাগ হাইজ্যাক করেছো, একটা অসুন্দর অন্যায় কাজের মাধ্যমে অর্জিত টাকায় কুসুমের সুন্দর চেহারা তুমি ফিরিয়ে আনতে চাও? ওই মুখ দেখে তুমি শান্তি পাবে? ফ্রেমিংয়ের ক্ষেত্রেও তিনি ছিলেন সচেতন। তিনি প্রায় লো অ্যাঙ্গেল শট ব্যবহার করতেন তার নারী চরিত্রদের ক্ষমতায়ন বোঝাতে। এটি ছিল তার সূক্ষ্ম বা নিউয়ান্সড সিনেম্যাটিক কন্ট্রিবিউশন। দীর্ঘ 14 বছরের বিরতি, 2020 সালে তিনি আবার ফিরলেন পরিচালনায়। ছবির নাম এই তুমি সেই তুমি। এটি ছিল তার স্বপ্নের প্রজেক্ট।
জীবনের শেষ সায়ান্নে এসেও তিনি ছিলেন অদম্য। করোনায় আক্রান্ত হওয়ার আগেও তিনি এই ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। গল্প, চিত্রনাট্য, এমনকি গান রচনা সবই ছিল তার নিজের। তিনি চেয়েছিলেন প্রেমের এক নতুন সংজ্ঞা দাঁড় করাতে। ছবিটি তিনি পুরোপুরি শেষ করে যেতে পারেননি, কিন্তু তিনি রেখে গেছেন তার শেষ স্পর্শ। এটি কেবল একটি সিনেমা নয়, এটি ছিল তার শিল্পসত্তার এক পূর্ণাঙ্গ বৃত্তপূরণ, যেখানে তিনি দেখিয়ে গেছেন বয়স বা অসুস্থতা কোনো কিছুই একজন সত্যিকার শিল্পীকে থামাতে পারে না। আজ যখন আমরা কবরীর কথা বলি, তখন যেন শুধু মিষ্টি মেয়ে বলে তাকে সীমাবদ্ধ না করি। তিনি ছিলেন একজন ভিশনারি, একজন গল্পকার এবং একজন সাহসী নির্মাতা। তার আনসিন জিনিয়াস বা অদেখা প্রতিভা আমাদের শিখিয়েছে যে একজন নারী চাইলে ক্যামেরার সামনে এবং পেছনে উভয় জগতেই রাজত্ব করতে পারেন। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের এক পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। মিষ্টি মেয়ের আড়ালে ঢাকা পড়া সেই জিনিয়াস নির্মাতাকে আমাদের স্যালিউট। তার কাজ, তার দৃষ্টি এবং তার সৃষ্টি বেঁচে থাকবে অনন্তকাল।